বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে আপনাদের সমাজকর্মের প্রথম পত্রে তৃতীয় অধ্যায় আমি এটি পড়াচ্ছি। আমি আফসানা আজমি মিম আছি আপনাদের সাথে। এরপরে দেখুন আমাদের খ নম্বর এবং গ নম্বরের যে উত্তরগুলো রয়েছে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, এবং ঘ নম্বরের উত্তরটি আমি গত ক্লাসের মতো ছবি তুলে আপনাদেরকে গ্রুপে পাঠিয়ে দেব। দেখুন ক নম্বরে রয়েছে, এখানে যেটা উদ্দীপক রয়েছে সেটা রয়েছে, রিমা ও সীমা ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। সীমা একটি হাসপাতালে রোগী দেখেন এবং রিমা কসমেটিক্সের ব্যবসা করেন। এরপরে ক নম্বরে রয়েছে NASW কত সালে প্রতিষ্ঠিত হয়। খ নম্বরে রয়েছে সামাজিক স্বীকৃতি পেশার অন্যতম বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। গ নম্বরে রয়েছে রিমা জীবিকা অর্জনের কোন উপায়টি বেছে নিয়েছেন ব্যাখ্যা করো। ঘ নম্বরে রয়েছে রিমা ও সীমার জীবিকা অর্জনের উপায় দুটির বৈসাদৃশ্য নির্ণয় করো। এরপরে ক নম্বরের উত্তরটি আমরা দেখি। ক নম্বরে রয়েছে NASW 1955 সালের 1 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনারা ক নম্বরের উত্তরটি পেয়ে গেছেন। এরপরে খ নম্বরে রয়েছে পেশা হলো এমন এক ধরনের বৃত্তি বা জীবিকা নির্বাহের বিশেষ পন্থা যেখানে নির্দিষ্ট বিষয় বা ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে যথাযথ দক্ষতা ও নৈপুণ্য কৌশলের মাধ্যমে তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আমাদের প্রথম ক্লাসে এই পেশা ও বৃত্তি সম্পর্কে দুটো সংজ্ঞা দিয়েছেন, যে আসলে পেশা বলতে কী বোঝায়, বৃত্তি বলতে কী বোঝায়। যেমন বৃত্তি যে কোনো মানুষ করতে পারে, কিন্তু পেশা যে কোনো মানুষ করতে পারে না। তাকে যে ব্যাপারগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে যথাযথ দক্ষতা, নৈপুণ্য এবং কৌশলগত মাধ্যম, যা আসলে সঠিকভাবে বাস্তব ক্ষেত্রে সে প্রয়োগ করতে পারবে। পেশার ইংরেজি প্রতিশব্দ প্রফেশন ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো টু মেক এ পাবলিক ডিক্লারেশন, অর্থাৎ পেশা হলো তা যা সামাজিকভাবে স্বীকৃত বা জনগণের মাধ্যম থেকে স্বীকৃত। পেশা সাধারণত জনকল্যাণমুখী হয়ে থাকে এবং এখানে সুনির্দিষ্ট মূল্যবোধ ও সামাজিক অধিকার বিদ্যমান থাকে। পেশা আসলে বেশিরভাগ পেশাই জনগণের কল্যাণের জন্য সাধিত হয়। তাই বলা যায় যে কোনো পেশাকে পরিপূর্ণ পেশার মর্যাদা অর্জন করতে হলে রাষ্ট্র বা সমাজে স্বীকৃতি আবশ্যক। সুতরাং যে কোনো পেশায় যদি মর্যাদা পেতে হয় তাহলে রাষ্ট্র বা সমাজ থেকে তাকে অবশ্যই স্বীকৃতি লাভ করতে হবে। এরপরে গ নম্বরটি দেখুন, উদ্দীপকে রিমা জীবিকা অর্জনের যে উপায়টি বেছে নিয়েছেন এটি বৃত্তি। কারণ রিমা কসমেটিক্সের ব্যবসা করছেন, এটি আসলে বৃত্তি, এটি যে কেউ করতে পারে। এটির জন্য বিশেষ কোনো দক্ষতা, নৈপুণ্যতা বা কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এবং বাস্তবিক অভিজ্ঞতারও প্রয়োজন হয় না। জীবিকা অর্জনের জন্য মানুষ কোনো না কোনো কাজ করে থাকে। আমাদের সবারই নিজেদের জীবিকা অর্জনের জন্য অবশ্যই কোনো না কোনো কাজ করতে হয়, এবং সে কাজটা আমাদের নিজেদের বাস্তবিক জ্ঞান প্রয়োগ করে হোক, কায়িক পরিশ্রম করে হোক, মানসিক পরিশ্রম করে হোক, সেটা সমাজে বেঁচে থাকতে হলে, আমাদের নিজেদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হলে আমাদের অবশ্যই বাস্তবিক ক্ষেত্রে আমাদের নিজেদেরকে কাজ করতে হবে। সামগ্রিকভাবে এসব কাজকে বৃত্তি বলা হয়। জীবিকা অর্জনের জন্য আসলে রিমা যে কাজটি করে সেটি আসলেই বৃত্তি। বৃত্তি বলতে আসলে কি বোঝায় দেখো, বৃত্তি বলতে সাধারণত জীবন ধারণের উপায় বা অবলম্বনকে বোঝানো হয়। যার কাছে করার মতো কোনো কিছু থাকে না সে যদি চায়, কিন্তু রিমার কাছে এখানে যদিও সে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS করেছে, কিন্তু তাও কিন্তু সে ডাক্তারি করছে না, কারণ হয়তো তার কাছে সেটা ভালো লাগছে না, এর জন্য সে কসমেটিক্সের ব্যবসা করছে। কিন্তু অন্য একজন মানুষ যদি চাইতো তাহলে কিন্তু সে কসমেটিক্সের ব্যবসা করতে পারতো, কারণ এর জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, কোনো সম্ভ্রান্ত কলেজের কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না। সে চাইলে, সে তার ব্যবসায় ইনভেস্ট করতে চাইলেই সে যে কেউ একজন ব্যবসা করতে পারে। মানুষ তার জীবন ধারণের জন্য যেসব অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাকে বৃত্তি বলা হয়। সেই একই ক্ষেত্রে বলা যায় মানুষ তার জীবন ধারণের জন্য যেসব অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাকে আসলে আমরা বৃত্তি বলতে পারি। কারণ আসলে যেটা আমি আবার বললাম যে অর্থনৈতিক কর্মকাণ্ড কাজের উপরই নির্ভরশীল। তুমি কাজ করলে তোমার অর্থনৈতিক বৃদ্ধি হবে, তুমি কাজ না করলে তোমার অর্থনৈতিক অবনতি হবে। সেক্ষেত্রে তোমার কাজটা এবং তোমার জীবনের যে অর্থনৈতিক হ্রাস এবং বৃদ্ধি আছে সেটার উপর অনেকাংশে নির্ভর করে। জীবন ধারণের জন্য সব কর্মই বৃত্তি হিসেবে স্বীকৃতি
পায়। সব কাজই কিন্তু বৃত্তি হিসেবে ধরা হয়, বাট সব পেশাকে কিন্তু বৃত্তি হিসেবে ধরা হয় না। বৃত্তির জন্য কোনো সুনির্দিষ্ট জ্ঞান, বিশেষ প্রশিক্ষণ বা পেশাগত নৈপুণ্যতার প্রয়োজন হয় না, যেটা আমরা আগেও পড়েছি। প্রতিদিনের কাজই হলো বৃত্তি। আমরা যে প্রতিদিন ঘরে যারা কাজ করি, তারা রান্নাবান্না করা, ঘর মোছা, এগুলো আসলে বৃত্তির উদাহরণ। যেমন কুলি, মজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর প্রভৃতি। যে কোনো সময় যে কোনো ব্যক্তি বৃত্তি পরিবর্তন করতে পারে। যে কোনো সময় এখন রিমা যদি চায় সে কসমেটিক্সের ব্যবসা থেকে কিন্তু কাপড়ের ব্যবসা চলে যেতে পারে, বা কাপড়ের ব্যবসা থেকে কেউ একজন কসমেটিক্সের ব্যবসায় চলে আসতে পারে। এটার জন্য কোনো স্পেশাল কোনো এডুকেশনের প্রয়োজন হয় না। উদ্দীপকের রিমা ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করে ডাক্তারি পেশা হিসেবে না নিয়ে কসমেটিক্সের ব্যবসাকে পেশা হিসেবে বেছে নিয়েছে, যাকে বৃত্তি বলে অভিহিত করা যায়, কেননা এর জন্য কোনো বিশেষ জ্ঞান, দক্ষতা ও প্রশিক্ষণের প্রয়োজন হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা গ নম্বরের উত্তরটি পেয়ে গেছেন। এরপরে আমরা ঘ নম্বরে যে উত্তরটি রয়েছে, ঘ নম্বরে আসুন আমরা প্রশ্নে চলে যাই আগে। রিমা ও সীমার জীবিকা অর্জনের উপায় দুটির বৈসাদৃশ্য নির্ণয় করো। এখন বৈসাদৃশ্য বলতে আমরা কি বোঝাই? দেখো, উদ্দীপকের রিমা জীবিকা অর্জনের পন্থা হচ্ছে বৃত্তি এবং সীমা জীবিকা অর্জনের পন্থা হচ্ছে পেশা। যেসব অমিলগুলো রয়েছে আসলে সেগুলো আমরা খুঁজে বের করব। যেসব কাজের জন্য বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন হয় না তা হলো বৃত্তি। আসলে বৃত্তি এবং পেশা, দেখো কত সুন্দর একটা উদাহরণ, বৃত্তি এবং পেশা। আমরা কি জানতাম সমাজকর্ম পড়ার আগে যে আসলে বৃত্তি কি, আসলে পেশা কি, বা একজন কুলিকে কোন ক্যাটাগরিতে ফেলানো যায়, বা একজন ডাক্তারকে কোন বৃত্তি হিসেবে কল্পনা করা যায় নাকি পেশা? ডাক্তারি করে আমরা জাস্ট এতটুকুই জানি, কিন্তু তার প্রফেশনটাও যে একটা আলাদাভাবে দুই ভাগের ভিতরে এক ভাগে ভাগ করা যায়, যেটা আসলে পেশা হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা মূলত এতটুকু জানতাম যে একটা কায়িক পরিশ্রম, একটা মানসিক পরিশ্রম, কিন্তু পেশার ক্ষেত্রে মানসিক পরিশ্রমটা বেশি দেখা যায়, আর বৃত্তির ক্ষেত্রে কায়িক পরিশ্রমটাও বেশি দেখা যায়। দেখো, আর কোনো বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পর্কে জ্ঞান ও যোগ্যতা অর্জন করে তার সাহায্যে জীবিকা অর্জনের পন্থা হলো পেশা। পেশা ও বৃত্তি উভয় সেবা। আমরা সবাই জানি যে পেশা ও বৃত্তি দুটোই মানুষের কল্যাণের সাধনের জন্য। সমাজকর্ম মূলত যা উদ্ভাবন করে এবং যা বলে তা আসলে সব কিছু সমাজের মানুষের, জনগণের কল্যাণের জন্যই বলা হয়, এবং উভয়ের মাধ্যমেই জীবিকা অর্জন করা যায়। তবে পেশা ও বৃত্তির মধ্যে বৈশিষ্ট্যগত কিছুটা বৈসাদৃশ্য বিদ্যমান, যেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে জীবন ধারণের জন্য ব্যক্তির যে কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড হলেও তাকে যুক্ত থাকতে হবে। সেক্ষেত্রে সে যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডই হোক না কেন, তাকে কোনো না কোনো কিছু করতে হবে। যদিও সে বেকার থাকে, তারপরেও সে তার পরিবারের উপর নির্ভরশীল হলেও তার পরিবারকেও কিছু না কিছু একটা করতে হবে। মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডবিহীন কোনো মানুষই বাঁচতে পারে না। পেশার জন্য সুসংগঠিত প্রাতিষ্ঠানিক জ্ঞানের প্রয়োজন হয়। হ্যাঁ, পেশার জন্য অবশ্যই তাকে শিক্ষিত এবং প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞানের প্রয়োজন হবে, কিন্তু বৃত্তির জন্য কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞানের দরকার পড়ে না। প্রত্যেকটি পেশার জন্য কিছু পেশাগত মানদণ্ড থাকে, যার দ্বারা পেশাদার সমাজকর্মীদের আচার আচরণ, দায়িত্ব, কার্যাবলী নিয়ন্ত্রিত হয়। পেশাদার সমাজকর্মীদের কিছু একটা মানদণ্ড থাকে এবং তার আচার আচরণ, কথাবার্তা সব কিছুতেই কিন্তু তার কার্যাবলী নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে বৃত্তির কোনো নৈতিক বা পেশাগত মানদণ্ড নেই। অপরদিকে ঠিক একইভাবে বৃত্তির কোনো নৈতিক বা পেশাগত মানদণ্ড নেই। তার আচার আচরণ, আমরা অনেক সময় দেখা যায় যারা দিনমজুর থাকে তাদের আচার আচরণ ভালো হয় না। এটা আসলে তাদের দোষ নয়, এটা আসলে তাদের শিক্ষাটা না পাওয়ার কারণে ওরকমটা হয়। আশা করি তোমরা এরপর থেকে বুঝে ফেলবে। পেশার ক্ষেত্রে সামাজিক স্বীকৃতি একান্ত প্রয়োজন, যেটা আমরা খ নম্বরে বললাম। হ্যাঁ, সব পেশাটা যে সমাজ থেকে স্বীকৃত, সেটা সমাজকে স্বীকৃতি প্রদান করলেই তবে সেটা পেশা, আদারওয়াইজ সেটাকে বৃত্তি বললে গণ্য করা হবে। পেশার ক্ষেত্রে দায়িত্ববোধ মেনে চলতে হয়। একটা মানুষ যখন বিভিন্ন মানুষের রেসপন্সিবিলিটি নেয়, তখন তার ক্ষেত্রে অনেকটা দায়িত্ব তার মাথার উপরে বর্তায়। সেক্ষেত্রে তার অনেকটা দায়িত্ব কর্তব্য তার মাথার উপরে চলে আসে, কারণ এর মাধ্যমে পেশাগত
প্রতিষ্ঠান পরিচালিত হয়। যেমন একজন প্রধান শিক্ষকের উপর যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়ভার থাকে, সেক্ষেত্রে তার উপর কিন্তু অনেকটা রেসপন্সিবিলিটি কাজ করে, কিন্তু বৃত্তির ক্ষেত্রে এরকম কোনো দায়ভার বা দায়িত্ববোধ নেই। কারণ বৃত্তি সাথে সংযুক্ত যেসব মানুষগুলো থাকে তারা আসলে নিজেদের মৌলিক চাহিদাটা পূরণ করার জন্য তারা এই বৃত্তি সংক্রান্ত কাজগুলো করে থাকে। প্রতিটি পেশার মূল উদ্দেশ্য থাকে সমাজের প্রতিটি মানুষের সেবা, যেটা আমরা আগেও জানি, কিন্তু বৃত্তির জন্য এরকম জনকল্যাণমূলক বা সেবামূলক কোনো কাজের ব্যবস্থা নেই, কারণ এটা ব্যক্তিগত স্বার্থে সে করে থাকে। মূলত সব পেশা বৃত্তি হলেও সব বৃত্তি পেশা নয়। এটি আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। সব পেশা আসলে বৃত্তি হলেও সব বৃত্তি কিন্তু পেশা নয়। বৃত্তিমূলক কাজ আসলে পরিবর্তনযোগ্য। যেমন উদ্দীপকের রিমা যদি চায় সে যে কোনো অন্য একটা কাজে সে লিপ্ত হতে পারে, বা তার জায়গায় অন্য একজন ব্যবসায়ী ওই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসা বা ওই ব্যবসা ছেড়ে চাকরি, সেটা কিন্তু সে করতে পারে, কিন্তু তার জন্য কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা লাগবে। কিন্তু তার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, সেক্ষেত্রে কিন্তু তার আবারই অন্য কোনো কাজ খুঁজতে হবে যেটা আসলে শিক্ষাগত যোগ্যতা লাগে না। পেশার ক্ষেত্রে জবাবদিহিতা একান্ত অপরিহার্য। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, পেশার ক্ষেত্রে আসলে জবাবদিহিতা থাকে, যেটা আসলে বৃত্তির ক্ষেত্রে থাকে না। সুতরাং আমরা উদ্দীপকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে বৃত্তি এবং পেশা একই, কিন্তু যেটা পারিবারিক শব্দ হলেও উভয়ের মধ্যে সুস্পষ্ট কিছু পার্থক্য বিদ্যমান, কিছুটা পার্থক্য রয়েছে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনাই করি। আসসালামু আলাইকুম।